নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নষ্ট ইচ্ছের দহন। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো নষ্ট ইচ্ছের দহন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। শার্টের বোতামটা খুলতেই লোমস চওড়া বুকটা বেরিয়ে আসে। পাগলের মতো সেখানে চুম্বন করতে শুরু করে নারীটি। সে আগেই পুরুষের ওপরে উদ্ধত অবস্থায় বসে। তার স্বল্প পরিসরের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা অপরূপ দেহশোভা পুরুষটিকে পলে পলে আকর্ষিত করছে। এই পুরুষটি আর কেউ নয়, একটা ওয়ার্ড বয়। দেখে পছন্দ হয়ে গিয়েছিল বলেই তাকে স্পেশালি খবর দিয়ে আনা হয়েছে। মেয়েটি বড়লোক বাপের একমাত্র কুলাঙ্গার সন্তান। ওই যখন যাকে পায় তখন তাকে খায় সেমন অবস্থা। প্যান্ট খুলে তার উপরে বসে পড়ে সে এবং বসেই তার অট্টহাসি বেরিয়ে আসে। পুরুষটিকে উদ্দেশ্য করে এসে বলে ওঠে, এই পুরুষত্বা নিয়ে তুমি ঘুরে বেড়াও। বিছানায় শুয়ে থাকা ছেলেটির প্রচন্ড পরিমাণে আত্মসম্মানে লাগে। মেয়েটিকে ধাক্কা দিয়ে উঠে বলে, যাকে খুশি তার সঙ্গে শোয়াই তো তোমাদের কাজ। আমাকে ডেকেছিলে কেন? আর আমি তোমার মতো মেয়ের সাথে কিচ্ছু করতে পারবো না। মেয়েটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়। ছেলেটিকে সপাটে চড় মেরে বলে, আমার মতো মেয়ে মানে মানে কি? মানে বাবা আরো ভাতারি। ছেলেটি বেরিয়ে যায়। অসম্ভব ক্ষোভে ফেটে পড়ে মেয়েটা। মন দিতে চায় যাকেই, সেই ওর সঙ্গে এমন করে। কিন্তু কতদিন নিজের ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়ার জন্যে তৃষা পাগল হয়ে উঠেছে কামনামুখী এক কামিনী। রাতের পার্টির পরিবেশটা বেশ অন্যরকম। যুবক যুবতীদের ভিড়, আর তার মধ্যে প্রচন্ড জোরে বাজা মিউজিকের শব্দ। ডিজে রয়েছে একজন, ভ্যারাইটিস গান বাজাচ্ছেন, আর ওনার গানের তালে পাগলের মতো নৃত্য করছে যুবক যুবতীরা। কিছু বয়স্কও আছে, তবে তারা বেশিক্ষণ টিকতে পারছে না শব্দের জোরে। বরং যাদের রক্ত গরম তারা অনেকক্ষণ সময় ধরে নিজেদের গা এলিয়ে দিচ্ছে সব যুবকদের গায়ের ওপর। এই পার্টিতেই এসেছে অনিক আর তৃষ্ণা। তৃষ্ণার পরনে খুবই ছোট একটা পোশাকটার রং গাঢ় লাল, তার সাথে ম্যাচিং করে লাল লিপস্টিক। মাথার চুলগুলো ছাড়া, উচ্চতা প্রায় 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি। ছিমছাম শরীর, তবে ঔদ্ধত সৌন্দর্য রয়েছে। আর অভিক প্রায় 6 ফুটের কাছাকাছি, রীতিমতো হ্যান্ডসাম মাপের একটা ছেলে। পরনের পোশাকটা বেশ মানানসই। ব্রাউন কালারের টি শার্টের সঙ্গে একটা ব্ল্যাক কালারের প্যান্ট। স্যুট বুট সবই আছে, তবে নেশার ঘোরে ওই স্যুট খোলা হয়ে গিয়েছে। মাথার চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো মেয়েদের মতো গোলাপি। হালকা গোফ আর ফ্রেঞ্চ কাট দাড়িতে ব্যাপক সুন্দর এই ছেলেটাকে যে কোনো মেয়ে হ্যান্ডসাম একজন বয়ফ্রেন্ড বানাতে উদ্ধত হবে। তৃষার সঙ্গে পরিচয় হয়েছে এই দিন কতক হলো। আজ তারই একটা পার্টিতে আসা। কারণ একটাই, দুইজনকে আরো কাছ থেকে চেনা। ওরা দুইজনই হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করে। প্রত্যেকের বাবা মাই কর্মরত ব্যবসায়ী। একে অপরকে না চিনলেও এরা দুইজনকে ঠিক চিনে নিয়েছে।
এক অফিসিয়াল পার্টিতে। সেখানেই প্রথম দেখেছিল অভিক তৃষাকে। তৃষার পরনে একই রকম ভাবে ছোট পোশাকই ছিল। মেয়েটার লোমহীন শরীরটা রীতিমতো আকর্ষিত করেছিল ওকে। অন্য সকলের থেকে তৃষা নিজেকে বাঁচিয়ে রাখে, আর তার একটি স্বভাব, সেটা হলো একটু প্রচুর পরিমাণে মদ খাওয়া। এত খেও না, শরীর অস্বস্তি হবে। তাতে তোমার প্রবলেমটা কোথায়? প্রথম দিন বলেছিল তৃষা। প্রবলেম আমার না, নেশার ভাঙে অনেক কিছুই হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, আমি একজন অ্যাডাল্ট, আর আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার সব, আমি জানি, সব অধিকারই আছে। কিন্তু যতই হোক, তুমি একটা মেয়ে মানুষ, কোনো অসুবিধে হলে, এই দেখো, এসব লেকচার আমাকে দিও না। আমি এখানে এসেছি আর এটা আমার বাবার পার্টি। আমি এখানে যা খুশি করব, তুমি যা করার করে নাও। হো, রঞ্জিত কাকু তোমার বাবা? হ্যাঁ, তাহলে তো তোমার সঙ্গে আলাদা করেই কথা বলতে হয়। কেন? কারণ তোমার বাবা আর আমার বাবা ব্যবসায়িক পার্টনার। হো, এটা তো খুব ভালো কথা। আমি তৃষা, তুমি? আমি অভিক। তারপর থেকে এই দুইজনের মধ্যে আলাপ, ফোনে ফোনে গল্প, আর সেই গল্পের পরে আজকে এই পার্টিতে আসা। বেশ কদিন তো হলো, একটা পার্টি অ্যাটেন্ড করা যেতেই পারে। আমার বান্ধবী মেঘা দিয়েছে, যাবে নাকি? কোন ক্লাব, কখন যেতে হবে সব জিজ্ঞাসাবাদ করে দুইজনই চলে আসে। অভিকও যে ভদ্র ছেলে তা নয়, আর তৃষাও যে খুব ভালো মেয়ে তাও নয়। সে আনে কোলাকুলি। এখানে বসো। একটা সোফা সেটের ওপরে বসে দুইজনে। অভিক তাকিয়ে রয়েছে তৃষার দিকে। হাঁ করে কি দেখছো? তোমায় দেখছি। তুমি সবসময় ছোট ছোট পোশাক পরো, তোমার অসুবিধা হয় না? না, এই পোশাকে আমি কমফর্টেবল। তাছাড়া তুমি কিন্তু আমাকে পোশাক দেখেই পছন্দ করেছো। হে ওয়েট, আমরা কেউই কাউকে পছন্দ করিনি। আমাদের জাস্ট কথা হয়েছে, আলাপ হয়েছে। হো রিয়েলি? জাস্ট এইটুকু? তৃষা এগিয়ে আসে অভিকের দিকে। সোফায় ওর খুব কাছে এসে ওর লোমাস বুকের ওপরে হাত বোলাতে শুরু করে। শার্টের দুটো বোতাম খুলে হাত ঢুকিয়ে বলে, সত্যি তোমার মতো হ্যান্ডসাম পুরুষকে যে কেউ চাইবে। তাছাড়া তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি হাই ক্লাস সোসাইটি, সুতরাং আমাদের তো এটা হতেই পারে। তৃষা, সবার জন্য সবকিছু হয় না। আমি নেশা করতে পারি, কিন্তু এই নেশাটা এখনো আমার জাগেনি। সত্যি? তাহলে এই নেশা কি করে জাগবে? কি করে জাগাতে হয় এই তৃষা খুব ভালো করে জানে। অভিকের হাত ধরে তৃষা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। এই গোটা ক্লাব ঘরের মধ্যে অনেক নিষিদ্ধ কাজ হয়। রাতের গোপন অন্ধকারে হাই মিউজিকের মাঝে কত যে সতীত্ব খোয়ায়, তবুও এইসব কখনো নষ্ট হবে না, কারণ এগুলো না থাকলে পৃথিবী থাকবে না। ওপরের ঘরে এসে অভিককে বিছানায় ছুঁড়ে দিয়ে তৃষা নিজে দরজা বন্ধ করে দেয়। অভিকের চোখ দুটো তখন নেশাতুর কামাতুরের মতো। তৃষা এগিয়ে আসে অভিকের ঠোঁটে নিজের ঠোঁটটা শক্ত করে চেপে ধরে। অভিকের শরীরও জেগে ওঠে। সেও তৃষাকে বিছানায় ফেলে তার পোশাক খুলতে শুরু করে। নিজের শার্টের বোতামটা খুলে সপাটে ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর প্যান্টের জিপ খুলে ফেলে। ওদিকে তৃষাও রেডি হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দুজন দুজনের মধ্যে ইন্টিমেট হতে শুরু করে। মিউজিকের শব্দ তখন আর কানে পৌঁছাচ্ছে না। তখন একটা শীতকার ধ্বনি, উষ্ণতার কম্পন। অভিক যখন তৃষার শরীরে প্রবেশ করে তখন বুঝতে পারে তৃষা অনেক জনের সাথেই হয়তো নিজের দেহ শেয়ার করেছে। সেই কারণেই সব রকম পোষেই সে জানে কি করে নিজেকে মাতিয়ে রাখতে হয়। কতক্ষণ খেয়াল নেই, তবে সঙ্গমরত দুটি যুবক যুবতীর ঘোর কাটল দরজা খোলার শব্দে। দরজাটা ছিটকানি বন্ধ করা হয়নি, কোনো রকম বাইরে থেকে লক ছিল। ইস, আই এম সো সরি, মেঘা বলে ওঠে। তৃষা চট জলদি নিজের পোশাক নিজেকে শরীর ঢাকার চেষ্টা করে, আর অভিকও তাড়াতাড়ি বিছানার চাদরটা জড়িয়ে নেয় নিজের কোমরের নিচে। কি রে, দরজা ইয়ে করে ঢুকবি তো? হো এক্সকিউজ মি, এটা আমার বেডরুম, তোরা এখানে কেন এলি?
বেডরুম? এই ক্লাবটা? হ্যাঁ, এই ক্লাবটা আমার বাপির, জানিস তো। এখানে আমার জন্য একটা স্পেশাল ঘর থাকে, রাত বেড়াতে পার্টি করে যদি বাড়ি না ফিরতে পারি তাই। অভিক হাঁ করে তাকিয়ে থাকে মেঘার দিকে। মেঘার পরনে কালো রঙের শাড়ি আর লাল রঙের স্লিভলেস ব্লাউজ। মাথার চুলগুলো বেশ বড় বড়, চোখ দুটো পটল চেরা, গায়ের রং উজ্জ্বল, ঠোঁটের ওপরে তিল আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ পরা, এক হাতে কাঁচের চুড়ি পরা, আরেক হাতে পরা দামি একটা ঘড়ি। ঘরে পারফিউমের গন্ধে ম ম করছে। প্লিজ তোরা পোশাকটা পর, বাইরে বেরিয়ে আয়। আর এটাকে কোথা থেকে জোগাড় করলি? হো, আলাপ করিয়ে দি, আমার নতুন বয়ফ্রেন্ড অভিক। অভিক আমার বান্ধবী মেঘা। এক্সকিউজ মি, তোমার বয়ফ্রেন্ড কবে হলাম? তাছাড়া আমি এইসব করতে চাইনি, তুমি আমাকে এখানে এনে ফেলেছো। হো রিয়েলি? তোরা দুজনে দুজনকে আনতে চাসনি, এদিকে দরজা খোলা পেয়ে তোরা আমার ঘরে ঢুকে আমার বিছানাটাকে নোংরা করলি। এখন এটাকে আমার পরিষ্কার করাতে হবে লোক দিয়ে। নে তোরা বেরোতো। আর তোমার নাম? আমার নাম মেঘা। আলাপ সারিতা পরে হবে খন, তোমরা এখন নিচে যাও। মেঘা খুব একটা পাত্তা দিল না, ওর ভালো লাগেনি। যখন ওরা বেরোয় তখন মেঘা বিড়বিড় করে বলছিল, এই জন্যে এসব মেয়েকে খবর দিতে হয় না, যেখানেই পার্টি সেখানেই গিয়ে বেলেল্লাপানা শুরু করে। তুট! মাধবী মাসি, মাধবী মাসি ডাকতে থাকে মেঘা। ওই মহিলাকে বলেই হয়তো বেডরুমটা এখন পরিষ্কার করাবে। অভিক কিন্তু লজ্জা পেয়েছে আজ, অনেক দিন পর। সেও কম মেয়ের সঙ্গে নিজের শরীর দেওয়া নেওয়া করেনি, কিন্তু এই মেঘা মেয়েটা জাস্ট পাত্তা দিল না। মেঘা নেমে আসে। অভিক আর তৃষা মুখ ভার করে বসে রয়েছে। মেঘার জন্য তাদের সম্পূর্ণ কাজটা সম্পন্ন হয়নি। অভিক বলে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমায় ফিরতে হবে। ড্যাড বারবার ফোন করছে। তোমাকে কি পৌঁছে দিয়ে আসবো নাকি গাড়ি আছে? না, আমার গাড়ি আছে, আমি চলে যাব, তুমি এসো। ও এক সেকেন্ড, এক্সকিউজ মি। মেঘা তখন বারের কাছে দাঁড়িয়ে ড্রিঙ্ক খাচ্ছিল। হ্যাঁ বলুন। বলছি, আই এম সো সরি, আসলে আমি তোমার রুম নোংরা করতে চাইনি। তৃষার কি হলো হাত ধরে? দেখুন মিস্টার, দুইজন দুইজনের কাছাকাছি আসাটা কখনো একতরফা হয় না। তাছাড়া আমি রিয়েল ভালোবাসায় বিশ্বাস করি। এসব দেহ আদান প্রদান আম পাবলিকের মধ্যে চট করে হয় না, ওই হাই সোসাইটিতেই বেশি হয়। আর আমার মা বাবা ডিভোর্সি। আমি মায়ের কাছেও থাকি, বাপির কাছেও থাকি। ওনারা দুইজনের সঙ্গে সুখী ছিলেন না, হয়তো এই কারণের জন্যই। কিন্তু এখন দুইজন দুইজনকে খুব মিস করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না তাদের ইগোর জন্য। কাজে আমি চাই না আমার লাইফ পার্টনার এমন হোক, অন্তত আমার সন্তান সন্ততিকে চিন্তা করতে হোক। তাই আমি যাকে বিয়ে করব সাচ্চা করব। তাছাড়া আপনাদেরকেই সব বলে লাভ নেই। আপনারা দুইজন দুইজনকে পছন্দ করেছেন, ভালোবাসছেন, ভালো কথা। তবে ওই বেড শেয়ার করার আগে আমার মনে হয় ব্যক্তিগতভাবে কয়েকবার ভাবা উচিত, তাই না? অভিক চুপ করে তাকিয়ে থাকে মেঘার দিকে। তৃষার মধ্যেও একটা সৌন্দর্য আছে, মেঘার মধ্যেও আছে। তবে এই মেঘার সৌন্দর্যটা তৃষার সৌন্দর্যের থেকে অনেক গুণ বেশি। সে বলে, এক্সকিউজ মি, ওইদিকে আমার বন্ধু বান্ধবীরা আমায় ডাকছে, আপনি একটু সরুন। পাশ কাটিয়ে বেরিয়ে আসে অভিক। তৃষা উঠে আসে, বলে, ডার্লিং চলো না, আজ একটা হোটেল বুক করি। আমি যে পারছি না, তোমার সাথে আমার কাজটা সম্পূর্ণ হলোই না। এই মেঘা মাঝখানে ঢুকে। তোমরা সত্যিই বান্ধবী? হ্যাঁ, আমরা একই স্কুলে পড়তাম, একই কলেজে। ওর বাবা আমার বাবার থেকেও আরো বেশি ধনী, মানে আমার বাবার কোম্পানি ওর বাবার থেকে বোধহয় শেয়ারে কাজ করে। যাই হোক, তবু আমরা বান্ধবী। ও খুব ভালো, খুবই ভালো মেয়ে। বরাবরই ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকতে পছন্দ করে, বলে ও নাকি ভয় লাগে। তুমি বলো, এটাই তো আমাদের লাইফ, তাই না? এনজয় করার। আরে এখন এই সত্যিকারের ভালোবাসার মূল্য কে দেয়? যেখানেই শরীর সেখানেই প্রেম। তোমার কি মনে হয়? অভিক কিচ্ছু বলতে পারে না, কারণ সেও একইভাবে একই দোষে দোষী। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো তৃষা। ওকে, তাহলে বাড়ি যাও। নেক্সট আমাদের দেখা কবে হবে? অভিক পাল্টা বলতে চেয়েছিল, জানি না, কিন্তু বলতে পারল না।
বাড়ি চলে গিয়ে অভিকের মাথায় কেবলমাত্র একটাই চিন্তা ঘোরে, মেঘার কথা। এর আগে রিটা, প্রমীলা, অনু সকলের সাথেই ওর বন্ধুত্ব হয়েছিল। প্রত্যেকটা মেয়েই বিরাট উচ্চপদস্থ ব্যবসায়ী অথবা অনেক হাই র্যাঙ্কে চাকরি করা পরিবারের সন্তান। এরা সবাই অভিককে দেখলেই বারবার যেন বিছানাতেই নিয়ে যেতে চায়, ঠিক যেমনটা আজ তৃষা করেছিল। কিন্তু মেঘা, সে ওটা করেনি, সে রীতিমতো রিজেক্ট করেছে। অনেক সময় ওই রিজেক্ট হয়ে যাওয়া জিনিসের প্রতি আকর্ষণ জাগে বেশি মানুষের। রাতে ল্যাপটপটা অন করে নেট সার্চ করতে শুরু করে দেয় অভিক। যেভাবেই হোক এই মেঘার সঙ্গে আলাপ করতেই হবে, আর আলাপ করতে হবে অপরিচিত হয়ে। চেনা জানা হয়ে করলে মেঘা হয়তো আসবেই না, ধরাও দেবে না। কাজেই রাতেই চট করে নিজের একটা প্রোফাইল খুলে ফেলে অভিক। নতুন প্রোফাইল খুলে তাতে সুন্দর ফুলের ছবি দেয়, আর ব্যাকগ্রাউন্ডেও দেয় সূর্যাস্তের ছবি। এরপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শুরু করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে একটা ছবি নিয়ে নেয়, যেই মুখের সাথে পৃথিবীর কোনো মুখের মিল হয় না। তারপর ওটা প্রোফাইল পিকচার বানিয়ে আপলোড করার আগেই নিজেকে একবার সংযত করে অভিক। তারপর প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় মেঘার কাছে। বেশ কিছুক্ষণের অপেক্ষা। রাত একটু গাঢ় হতেই মেঘা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। অভিক লেখে হাই। মেঘার কাছ থেকে উত্তর আসে হ্যালো। অভিক লেখে তোমার বয়স? মেঘা লেখে আমার বয়স 23, তোমার? কথাবার্তা চলতে শুরু করে। মেঘা ওকে লেখে তোমাকে দেখতে কিন্তু খুব সুন্দরী। মেঘা ধরতেই পারেনি ওটা যে অভিক, আদৌ যে কোনো মেয়ে নয়। সে থ্যাংক ইউ লেখে। এরপরে এই দুজনের কথা হয় বেশ কিছুক্ষণ। মেঘা জানায় রাত হয়েছে, আমার চাকরির পরীক্ষা আছে আগামীকাল, আমি একটু পড়বো। আজ রিল্যাক্স করতে বেরিয়েছিলাম তো, তাই আর পড়া হয়নি। তুমি চাকরি করো? লেখে সঙ্গে সঙ্গে অভিক। মেঘা লেখে হ্যাঁ, আমার বাবা বড় বিজনেসম্যান, কিন্তু ওইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আলাদা থাকতে চাই। আসলে চাকরি করে আমি আমার বাবা মাকেও আমার কাছেই রাখতে চাই। আমার ইচ্ছে বলতে পারো। বাহ, এই ইচ্ছেটা কিন্তু খুব ভালো, পাল্টা লেখে অভিক। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি অভিকের ঘুম ভাঙে। মেঘার আজকে পরীক্ষা আছে। কালকে রাতে এসে ঠিকানা দিয়ে দিয়েছে কোথায় যাবে। একটা মেয়ে মানুষের সাথে কথা বলতে গেলে অতটা বেশি বোধহয় সতর্ক হতে হয় না। আর যেখানে এত সুন্দর একটা মেয়ে, প্রোফাইলের ছবিটাও কত সুন্দর ক্লিয়ার। অভিক নিজেকে তৈরি করে, সুন্দর পরিপাটি শার্ট প্যান্ট পরে, মুখ পরিষ্কার করে, জিভ পরিষ্কার করে, পারফিউম লাগায়। ওর চুল খুব বাড়ে, তাই সেটাকেও ঠিকঠাক করে। তৈরি হয়ে বেরোতে যাবে এমন সময় কোথায় যাচ্ছিস? আমার এক বন্ধুর আজকে চাকরির ইন্টারভিউ আছে মা, তাই। বাবা, তা তুই বাবার সঙ্গে দেখা কর। কবে থেকে তোর বাবা বলছে একটু অফিসে যেতে, কাজকর্মগুলো বুঝে নিতে। ও অফিস টফিস আমার দ্বারা হবে না। মানে? বাবার অফিস তো তুই সামলাবি, আমাদের আর সন্তান কোথায়? ও তোমরা সামলে নাও, যখন দরকার হবে তখন। এখন তো কিছু বুঝতে পারছো না, মরে গেলে তখন ভাববে যে মায়ের কথা বাবার কথা কেন শুনিনি। বাপি প্লিজ, তোমরা যতদিন আছো ততদিন তোমরাই সামলাও না। তাছাড়া আমার কি এখনই ওইসব বিজনেস দেখার বয়স নাকি? বাবা, ছেলে বোধহয় প্রেমে পড়েছে, ঠাট্টা করে বলে মা। তিনজনই তৈরি হয়েছে, তিনজন বেরিয়ে যাবে তাই। বাড়িতে কাজের লোক আছে, খাবার টেবিলে খাবার দাবার প্রস্তুত হয়ে গিয়েছে। সুতরাং আর বেশিক্ষণ ওয়েট করা ঠিক না। কোনো রকম মুখে দুটো গুজে ঘড়ির দিকে তাকায় অভিক। 10:30 বেজে গিয়েছে, এবার তো বেরোতেই হবে। মেঘা লিখেছে ওর পরীক্ষা নাকি শুরু 11টা থেকে। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলে প্রায় আধ ঘন্টার রাস্তা। ইস, তাহলে কি পৌঁছানো যাবে? মেঘাকে কি একটি বারের জন্য দেখা যাবে? তড়িঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অভিক। তারপর পৌঁছে যায় সেই পরীক্ষা কেন্দ্রে। যা ভেবেছে ঠিক তাই। মেঘা আজকেও শাড়ি পরে এসেছে, পরিপাটি সেজে গুজে এসেছে খুব সুন্দর করে। হ্যাঁ, কি সব যেন করছে।
এক্সামিনার হলে ঢোকানোর আগে গা থেকে সমস্ত কিছু খুলে নিচ্ছেন, কেবলমাত্র পোশাকটা ছাড়া। মেঘা কিছুই পরে যায়নি, কাঁধে এসে পরীক্ষা দিতেও ঢুকে গেল। অভিক ঠায় দাঁড়িয়ে। 4টের সময় পরীক্ষা যখন শেষ হলো, 2টো রাউন্ডে পরীক্ষার পর, তখন মেঘা বাইরে বেরিয়ে অভিককে দেখে কেমন যেন করে মুখটা ঘুরিয়ে নেয়। অভিক গাড়ির সামনে দাঁড়িয়েছিল। এক্সকিউজ মি। ইয়েস। আমাকে চিনতে পারলে না? না, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু আমি অভিক, ওই গতকাল রাতে। হো, তুমি তো রাহুল, আদিত্য, রাজীব ওদের মতোই। তাই বোধহয় তোমাকে ঠিক চিনতে পারিনি। বুঝতে পারলাম না। না মানে ওদের মতোই একই জাতের জিনিস। মেয়ে মানুষ দেখলেই বিছানায় শুয়ে পড়ো। তাই অভিকের পুরুষত্বে আঘাত লাগে। মেঘা বলে, 1 সেকেন্ড। কাকে যেন SMS করছে। অভিক তাড়াতাড়ি নিজের ফোনটা সাইলেন্ট করে। গতকাল রাতে কথা বলেছে অনেকক্ষণ ধরে মেঘার সাথে। মেঘা ঠিক ওকেই, হ্যাঁ যা ভাবছে তাই, ওকেই করেছে SMSটা। আমার পরীক্ষা হয়ে গেছে, তুই এখন কি করছিস? এক রাতেই 2 বান্ধবী তুই তুকারি। অভিক ওখানে দাঁড়িয়েই লেখে, আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস মানে? পাগল নাকি? এখন কোথায় দাঁড়িয়ে আছিস? আমার ঠিকানা দে, তোর সঙ্গে দেখা করি। একই শহরে থাকি, এত সুন্দর মেয়ে তুই, আমরা একই কলেজে পড়তাম, একই ইয়ারের, অথচ দেখ আমরা কাউকে চিনি না। বলছি, তোর বাবা কি করে রে? লেখে মেঘা। অভিক বুঝতে পারে না কি করবে। মেঘা বলে, আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি বাড়ি যাবেন? না মানে আমার কাজ আছে। ও, তাহলে থাকুন, আমি আসি। হ্যাঁ, আমারও কাজ আছে। মেঘা নিজের গাড়িতে উঠে পড়ে এবং সেখানে বসে বসে SMS টাইপ করতে থাকে। অভিকও গাড়িতে বসে ওর পাগলামি SMS এর উত্তর দিতে থাকে। কতদিন জানে না, তবে আজ বেশ কদিন হলো দুজনের মধ্যে বন্ধুত্ব খুব গাঢ় হয়েছে। তৃষা ফোন করে অভিককে, কিন্তু অভিক সেই ফোনটা রিসিভ করে না। বারবার সেই রাতের কথা মনে পড়ে, আর মনে পড়ে মেঘার বলা কথাগুলো। আজ মেঘা নামের মেয়েটা অভিকের কাছে একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। শয়নের স্বপনে মেসেজ না করলে শান্তি হয় না অভিকের। এরই মধ্যে একদিন হঠাৎ করেই তৃষা তার পরিবারের সকলকে নিয়ে অভিকের বাড়িতে এসে হাজির। হাই অভিক। এ কি তুমি? অভিক তখন বের হচ্ছিল। আজকে মেঘা গঙ্গার পাড়ে যাবে, গঙ্গার হাওয়া খেতে। মেয়েটা কোটিপতি বাপের মেয়ে হলেও একেবারে ছিমছাম থাকতে পছন্দ করে। মেশে না কারোর সঙ্গে তা নয়, তবে অনেকটা পাকাল মাছের মতো নিজেকে কি সুন্দর আবরণে ঢেকে রেখেছে। কাউকে ভোগ করতে দেয়নি এখনো। নিজেকে ফুলের মতো রেখেছে, পবিত্র রেখেছে, হয়তো পবিত্র কারো কাছেই নিজেকে সঁপে দেবার জন্য। তোমার ফোনটা একটু দেখতে পারি? আমার ফোন? কেন বলো তো? না মানে আমার ফোনে না নেট কাজ করছে না। আসলে একটা দরকারি ডকুমেন্ট পাঠানোর কথা ছিল। কাকে? ওই মেঘাকে। ও নাও। হাতে ফোনটা বিশ্বাস করে অভিক দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মেসেজ বক্সটা চেক করে তৃষা। হো, তুমি তুমি মেঘার সঙ্গে বেনামিতে গল্প করো? তুমি তো বললে কি একটা পাঠাবে, তাই। হ্যাঁ, তা পাঠানোর জন্য তো আমার মেসেজ বক্সটাই খুলতে হতো। বাবা, মেঘা জানে? অভিক বুঝতে পারে এইবার ব্যাপারটা অন্যদিকে যাবে। এই যে অভিক, কেমন আছো? তা আমার মেয়ের সঙ্গে তোমার যে আলাপ, এ তো জানতামই না। তা আমি আর তোমার বাবা তো ব্যবসায়িক পার্টনার। তোমরা দুইজন যদি রাজি থাকো তাহলে এই জিনিসটাকে আরেকটু পাকাপোক্ত করে ফেললে ভালো হতো না? পাকাপোক্ত মানে? আরে বাবা, তুই তো বললি বাড়িতে তুই অভিককে খুব পছন্দ করিস, ওকে ভালোবেসে ফেলেছিস। অভিকের মুখটা তখন হাঁ। অভিক বলে, এগুলো কি বলছেন আঙ্কেল? তাছাড়া আমি এখনো বিয়ে নিয়ে তৈরি নেই। তৈরি নেই তো তৈরি হয়ে নে। তাছাড়া তৃষাকে আমাদেরও খুব পছন্দ। আমরাই ভেবেছিলাম তোদেরকে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা যখন একে অপরের সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু মা, আমি তো সিদ্ধান্ত নিইনি। তৃষা তাকিয়ে থাকে অভিকের দিকে। এগুলো কি বলছো অভিক? সেই দিনের কথা বড়দের সামনে কেন বলছো? তাছাড়া সেই দিন তো
আমি তোমাকে ইচ্ছাকৃত বলিনি কিছু, বরং তুমি আমাকে, প্লিজ অভিক এমন করো না, বিশ্বাস করো আমি তোমায় সত্যি, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি না। আমি মানছি আমাদের সোসাইটি এক, আমাদের মেলামেশা সবকিছু আমাদের এক, আমাদের পার্টি পদ্ধতিও এক, কিন্তু আমি মেঘাকে ভালোবাসি, তোমাকে না। অভিক, হ্যাঁ, ওকে আমি ভালোবেসে ফেলেছি, কারণ ওর মধ্যে কিছু একটা আছে যেটা তুমি কেন কারোর মধ্যে নেই। ওকে ওকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায়। হ্যাঁ, সেই ভরসার জায়গাটা আমি ওকে পাবো। তুমি তো, বলে অভিক তাকায় তৃষার দিকে। দৃষ্টিটা এমন যেন তুমি তো বাজারু মাল, যে পাবে তার সঙ্গেই তুমি ঢলাঢলি করবে। কিন্তু মেঘা সস্তার নয়, ওকে পেতে গেলে কাঠ খড় পোড়াতে হয়। তুমি যে ওর সঙ্গে বেনামিতে কথা বলো, এইভাবে মেসেঞ্জারে মেসেজ করো, এগুলো ও জানে না? ও জানলে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে বলে মনে হয়? কেন? ও মিথ্যেকে খুব ঘৃণা করে অভিক। ওর বাবা মায়ের যে কারণে ডিভোর্স হয়েছিল, সেই কারণটাই তুমি কিন্তু আবার শুরু করো না। তৃষা তাকিয়ে থাকে অভিকের দিকে। অভিক বলে, তুই আমার সঙ্গে আমার ঘরে এসো। তৃষাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলে, দেখো তৃষা, তোমার বাবার যা ব্যাকগ্রাউন্ড, তাছাড়া তোমার মধ্যে যা আছে, তাদের তুমি অনেক ভালো ছেলে পেয়ে যাবে, হয়তো আরো ভালো কোনো বিজনেসম্যানের ছেলে, কিন্তু আমি মেঘা, ওকে ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করো। এত ভালোবাসা, এত ভালোবাসা কি করে বাঁচতে পারো বলো তো? জানি না, তবে বেশি ফেলেছি। হয়তো দূর থেকে ভালোবাসার মূল্যটা বেশি বোঝা যায়, কাছে থেকে নয়। আমিও তো দূর থেকে তোমার ভালোবাসার মূল্যটা বুঝতে পেরেছি। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। এখন না, তুমি যেটা ভালোবেসেছো ওটা ভালোবাসা নয়, ওটা ওটা একটা ছল। সেই দিন রাতে আমরা একে অপরের মধ্যে ইন্টিমেট হতে চেয়েছিলাম, মেঘার জন্য সম্পূর্ণভাবে পারিনি, তাই তোমার শরীর এখন আমায় চায়। আর তুমি তো এসবে অভ্যস্ত। মেঘা ওইসব করে না। কি করে বুঝলে? বোঝা যায়, ছেলেরা ভালোভাবে বুঝতে পারে। তৃষার চোখ দুটো কিন্তু জ্বলে ওঠে। সে বলে, তাহলে মেঘাকে আমি জানিয়ে দিই, তুমি ওর সাথে কথা বলো। না 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 না, এইটা তুমি করো না, এটা তুমি করো না। দেখো, এটা করলে খুব খারাপ হবে। ওকে আমি সবটা বলবো, সবটা। আসলে মেঘা মেঘা আমাকেও সহ্য করতে পারে না। ওর সামনে গিয়ে যখন আমি দাঁড়াই, ও আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি একটা উচাটে বাজে ছেলে। কিন্তু বিশ্বাস করো তৃষা, সেই দিন রাতের ব্যাপারটা আমি কিন্তু ইচ্ছাকৃত। তৃষার মনে পড়ে, তৃষাই উঠেছিল অভিকের গায়ের ওপরে, অভিককে চুম্বন করে পাগল করেছিল। আর পাগল করলে তো সেই স্বাদ আস্বাদনের জন্য পাগলেও সাই দেবে। অভিক হয়তো তাই করেছিল, মন থেকে হয়তো চায়নি ওর সঙ্গে ইন্টিমেট হতে। ঠিক আছে, তাহলে আজকের পার্টি আমার তরফ থেকে। আমি মেঘাকে ইনভাইট করব, তুমি এসো। আমরা তিনজনে একসাথে বসে না হয় পুরো ব্যাপারটা ডিসাইড করব। আর মেঘা যখন রেগে যাবে, তুমি ওর সঙ্গে SMS করতে বলে, তখন না হয় আমি সামলাবো। সত্যি, তুমি যদি এইটা করো, তাহলে তুমি আমার প্রকৃত বন্ধুর পরিচয় দেবে তৃষা। আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। অভিক জড়িয়ে ধরে তৃষাকে। তৃষার বুকের ভেতরে তখন হাহাকারের মেঘ ছুটেছে। মন থেকে তৃষা কিছুতেই মানতে পারছে না। বিকেলবেলা মেঘা তৈরি হচ্ছে, আছে মায়ের বাড়ি গিয়েছিল। মা, আজ আসি। কি রে, শাড়ি পরেছিস, সেজেছিস, কি ব্যাপার? জানো মা, আজ অনেক দিন হলো আমাদেরই কলেজের এক বান্ধবীর সঙ্গে আমার আলাপ হয়েছে। বলছি কতদিন ধরে দেখা কর, দেখাই করছে না। বান্ধবী? তাই, নাম কি? মাধুরী। মাধুরী তোর সঙ্গেই পড়তো? হ্যাঁ, খুব সুন্দর। ছবিটা দেখায় মাকে। মা বলেন, ও বাবা, এ তো দেখে মনে হচ্ছে AI। AI? হ্যাঁ, এমন সুন্দর মেয়ে হয় নাকি রে? হলে তো তুই টিভির পর্দায় দেখতেই পেতি। যাই হোক, হতেও পারে, তো ওর সঙ্গে দেখা কর। আর তৃষা ফোন করেছিল? হ্যাঁ, ওই পার্টি দিচ্ছে। দেখ মা, এই পার্টি একটু এড়িয়েই চলবি। আমি জানি তুই তোর বাবার কাছেও থাকিস, কাজেই তোকে সেখানেও যেতে হয়, তবুও। হ্যাঁ মা, আজকে বরং ওকে বলে দেব যে তোদের এসব পার্টিতে আমাকে আর ডাকবি না, কেমন? মায়ের কাছ থেকে বিদায় নেয় মেঘা। মনের মধ্যে খোঁচা লেগেছে কথাটায়।
AI ছবি। এতদিন তো ভেবে দেখেনি। গাড়ি একে থামিয়ে দিয়ে যায় পার্টি হলের সামনে। একে একে সকলেই এসে উপস্থিত। মেঘা ভেতরে প্রবেশ করে দেখে হল ঘর পুরো ফাঁকা। টেবিলের মাঝখানে বসে রয়েছে তৃষা, আর একদিকে অভিক। এ কি তুই, আপনি আর সবাই? আর কেউ তো নেই, স্পেশালি তোদের দুইজনকেই আজ ইনভাইট করা। হুমা, কিসের আনন্দে? মেঘা হাতে ফোন নেয় এবং SMS লেখে, আমি চলে এসেছি, তোকে যেই স্পটে আসতে বললাম সেই স্পটে এসেছিস তো? অভিকের ফোন নিজের হাতে থাকলেও কি টাইপ করছে না করছে সবটাই দেখতে পাচ্ছে তৃষা। হেসে বলে, SMS করছিস কাউকে? হ্যাঁ, আসলে একটা বান্ধবীর সঙ্গে আলাপ হয়েছে, জানিস তো, আমাদের সঙ্গেই বলে পড়তো, আমাদেরই কলেজে একই ইয়ারে, অথচ কোনোদিন আমার সাথে যেচে কথা বলেনি, আমাকে নাকি ভয় পেত। তুই বল, আমি বাঘ না অন্য কিছু? মেঘা হাসে, অভিকের দিকে তাকায়। অভিকের চোখের দিকে তাকাতে মেঘা আজকাল ভয় পায়, কারণ অভিকের চোখের মধ্যে মেঘার প্রতি একটা অন্যরকম টানের সৃষ্টি হয়েছে। আচ্ছা শোন, আমরা এখানে আজ একটা খেলা খেলবো। খেলা? হ্যাঁ, ওই যে ডু অর ডাই, খরো কিংবা মরো। থাট, আমার এখন এসব সময় নেই। আমার এই বান্ধবীকে SMS করেছি, সে আমার সঙ্গে দেখা করতে আসবে। সে আসবে না, সে এসে গেছে। অভিক চট করে তাকায় তৃষার দিকে। অভিক প্রস্তুত ছিল না এক্ষুনি এই মুহূর্তেই সবটা বলে দেওয়ার জন্য। সে বলে, তাই নাকি? তোমার বান্ধবী এখানে, তুমি কি করে জানলে? অভিক, আর নাটক করো না। মেঘা, তুই যার সাথে এতক্ষণ ধরে আলাপ করছিলি, কথা বলছিলি, SMS করছিলি, সে কে দেখ। অভিকের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মেঘার সামনে দেখায় তৃষা। মেঘার চোখ দুটো রক্তবর্ণ হয়ে ওঠে। সে ধিক্কারের সঙ্গে অভিককে বলে, হাউ ডে ইউ, তোমার স্পর্ধা কি করে হয়? তুমি আমার সাথে? দেখো, তোমার মতো বাজে ছেলের সঙ্গে আমি একদম মেলামেশা করি না। তাছাড়া এই পুরুষ জাতির ওপরে আমার যথেষ্ট সন্দেহ আছে। আগে আমার বাবা মাকে এক জায়গায় করব, ওদের মধ্যে মিল হয় কিনা দেখব, তারপর না হয়। কিন্তু কিন্তু মেঘা, মেঘা বিশ্বাস করো, আমি তোমাকে এইভাবে ধরা দিতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে যেই সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সেই সম্পর্কের পরিণতি কখনো ভালো হয় না অভিক। আর তুই আমাকে কেন ডেকেছিলি বল? এইটাই দেখানোর জন্য যে অভিক তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। না, কখনো হতে পারে না, আমরা বন্ধু হতে পারি, তাই বলে তোমার সঙ্গে তো নাই। মেঘা হাত উঁচু করে অভির দিকে নির্দেশ করে। অভিক ছুটতে গিয়ে মেঘার হাত দুটো ধরে বলে, প্লিজ আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তোমার সত্যি ভালোবেসে ফেলেছি। তুমি তুমি আমার জন্য আইডিয়াল, কিন্তু তুমি আমার পক্ষে আইডিয়াল নও। আর আমি এই মুহূর্তে এসব কিছু ভাবছিও না, আর আমি তো তোমার সঙ্গে নাই। কেন, আমার মধ্যে কি কমতি আছে? আমি দেখতে সুন্দর, একটা হ্যান্ডসাম ছেলে, যে কোনো মেয়ে আমার সঙ্গে, এই জিনিসটাই তোমার খারাপ। যে কোনো মেয়েই তোমায় দেখে পটে যাবে, কারণ তোমার চোখের মধ্যে একজনের প্রতি সেই ভালোবাসা, সেই মমতাটা নেই। তাই অভিক মেঘার পা দুটো জড়িয়ে ধরে, বলে, এমন করে আমায় ছেড়ে যেও না মেঘা। মেঘা, আমি পাগল হয়ে যাব, আমি তোমায় সত্যি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে আমাকে এমন করো না, প্লিজ প্লিজ আমায় ছাড়ো অভিক। দেখো, ওরা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিটা গ্রিল দিয়ে ঘেরা, কিন্তু সম্পূর্ণভাবে নয়। মেঘা ছুটে চলেছে আর অভিক ওর পিছু নিচ্ছে। মেঘা বলে, প্লিজ প্লিজ আমাকে এরকম করো না। দেখো, তোমার সঙ্গে তৃষার খাটে, আমার নয়। না, তৃষার সঙ্গে আমার যায় না, ও জাস্ট ভালো মেয়ে নয়। প্লিজ প্লিজ তুমি। হঠাৎ করে ধাক্কা লেগে ওই গ্রিলের একটু ফাঁকা জায়গা থেকে 3 তলার ওপর থেকে মেঘার শরীরটা ধপ করে মেঘার গাড়ির ওপর পড়ে। প্রচন্ড জোরে কাঁচ ভাঙার শব্দে লোকজন জড়ো হয়ে আসে। অভিক তখনও হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে সেইখানে, চুপচাপ। মেঘার শরীরটা গাড়ির ওপরে ছিটকে পড়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, চোখ দুটো স্থির অভিকের দিকে তাকিয়ে। এমন পরিণতি অভিক আশা করেনি। অভিক থকথক করে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর ওর মুখ থেকেও গল গল করে রক্ত উঠে আসে।
তৃষা এগিয়ে আসছে, ওর হাতের মধ্যে একটা শ্যাম্পেনের গ্লাস। এখানে পৌঁছানোর পর দুইজনে মিলে ড্রিঙ্ক করেছিল। তৃষা ওর দিকে তাকিয়ে বলল, অভিক, তুমি আমার না হলে কারো হতে পারো না, আর আমি জানি জোর করে তোমাকে আমি ছিনিয়েও নিতে পারবো না। কাজেই এইখানে আসার বন্দোবস্ত করেছিলাম, আর ওই গ্রিলটা আমিই বলেছিলাম লুজ করে রাখতে, যাতে এক মানুষের শরীরের আঘাতেই ওই গ্রিলটা সরে যায়। সরি সোনা, তোমাকে বিষ খাওয়ালাম বলে। তুমি আমার না হলে তুমি আর কারো হতে পারো না। তৃষা! শব্দ বেরোচ্ছে না অভিকে, তবুও সে তৃষাকে ছুটতে এসে আঘাত করার চেষ্টা করে। তৃষা অভিকের শরীরের শক্তির চোটে ঘরের ভেতর ঢুকে পালানোর চেষ্টা করে। তৃষা তৃষা করে অভিক সারা ঘর খোঁজে, কিন্তু তৃষাকে খুঁজে পাওয়া যায় না। অভিকের পেছন দিক থেকে এসে দাঁড়ায় তৃষা, বলে, সোনা, তুমি এখন মেঘার কাছেই যাও, ওপরে গিয়ে সংসার করো, অন্তত সেখানে আমি তো দেখতে পাবো না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই টেবিলের ওপরে রাখা ফলের ঝুড়িতে ছোট্ট চাকুটা হাতে নিয়ে অভিক চালিয়ে দেয় তৃষার গলা বরাবর, আর সঙ্গে সঙ্গে গল করে রক্ত বেরিয়ে তৃষা মারা যায়। 3 জন ব্যবসায়ী এবং 3 জন ব্যবসায়ীরই উত্তরাধিকারী একই জায়গায় মৃত। মেঘা সান্যাল, অভিক চৌধুরী এবং তৃষা চক্রবর্তী। এই মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না, তবে 3টে বডি পোস্টমর্টম করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। খবরের সম্পূর্ণ ডিটেলস শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। 3টে পরিবারই আজ দাহ করতে এসেছে 3টে শরীর। 3টে পরিবারই তাকিয়ে তাদের সন্তানের দিকে। 3টে পরিবারই সন্তানকে ঠিকমতো সময় না দিয়ে বড় করেছে, দেয়নি পরিপূর্ণ মা বাবার ভালোবাসা, দেয়নি ঠিকঠাক সংস্কার, যার ফলস্বরূপ 3টে ত্রিকোণ প্রেম আজ চিতার আগুনে ঠিক ঠিক করে জ্বলে উঠেছে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।